আমরা যে গ্লোবাল ইকোনমিতে বাস করি তার মূলে কিন্তু আছে আন্তর্জাতিক বাণিজ্য। কিন্তু কখনো কি ভেবে দেখা হয়েছে দেশগুলো কেন একে অপরের সাথে বাণিজ্য করে? এর সবচেয়ে সহজ আর শক্তিশালী ব্যাখ্যাটা কিন্তু প্রায় ২০০ বছর আগে দিয়েছিলেন অর্থনীতিবিদ ডেভিড রিকার্ডো। চলুন তার সেই অসাধারণ তত্ত্বটা আজ একটু গভীরভাবে বিশ্লেষণ করা যাক। আর এই তথ্যটা সত্যি বলতে একটা দারুণ মজার ধাঁধার সমাধান করে। একবার ভাবুন তো, মনে করুন একটা দেশ, সে ওয়াইনও বানাতে পারে আবার কাপড়ও বানাতে পারে, এবং দুটোই আরেকটা দেশের চেয়ে অনেক কম পরিশ্রমে অনেক ভালোভাবে বানাতে পারে। তাহলে তো তার আর কারোর সাথে বাণিজ্য করার দরকারই পড়ে না, তাই না? সোজা হিসাব। কিন্তু এখানেই আসল প্রশ্নটা। আর ঠিক এই জায়গাতেই প্রায় ২০০ বছর আগে ১৮১৭ সালে ডেভিড রিকার্ডো এমন এক যুগান্তকারী সমাধান নিয়ে এলেন যা আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে আমাদের পুরো ধারণায় বলা যায় ওলটপালট করে দিয়েছে। রিকার্ডোর মূল কথাটা কি জানেন? তিনি বললেন, কে সবচেয়ে ভালো, অ্যাবসোলিউট বেস্ট, সেটা আসল কথা না। আসল কথা হলো কে কোন কাজটা করতে গিয়ে তুলনামূলকভাবে কম ছাড় দিচ্ছে বা কম ক্ষতি স্বীকার করছে। আর এই ছোট্ট ধারণার মধ্যেই লুকিয়ে আছে পুরো রহস্যটা। আচ্ছা, ব্যাপারটা একটু জটিল লাগছে, তাই না? চলুন এটা বোঝার সবচেয়ে সহজ উপায়টা দেখি, আর সেটা হলো রিকার্ডোর নিজের দেওয়া ক্লাসিক উদাহরণটা। এই টেবিলটার দিকে একবার তাকান। এখানে কি দেখা যাচ্ছে? পর্তুগাল ১ ইউনিট ওয়াইন বানাতে সময় নেয় ৮০ ইউনিট শ্রম, আর ইংল্যান্ডের লাগে ১২০। আবার দেখুন, ১ ইউনিট কাপড় বানাতে পর্তুগালের লাগে ৯০ ইউনিট আর ইংল্যান্ডের লাগে ১০০। তার মানে কি দাঁড়ালো? পরিষ্কার দেখা যাচ্ছে পর্তুগাল দুটো জিনিসই কম পরিশ্রমে, মানে আরও দক্ষতার সাথে বানাতে পারে। অর্থনীতিতে এটাকে বলে পরম সুবিধা বা অ্যাবসলিউট অ্যাডভান্টেজ। তো ধাঁধাটা তো তাহলে থেকেই গেল, যেহেতু পর্তুগাল সবকিছুতেই সেরা, তাহলে ইংল্যান্ডের মতো একটা দেশের সাথে বাণিজ্য করে তার লাভটা কোথায়? আর ঠিক এখানেই রিকার্ডো তার মাস্টার স্ট্রোকটা দেন। তিনি বলেন, আসল উত্তরটা কে সেরা এই প্রশ্নে নেই। উত্তরটা লুকিয়ে আছে এই প্রশ্নে যে একটা জিনিস বানাতে গিয়ে অন্য কি জিনিস ছেড়ে দিতে হচ্ছে। আর এই ছেড়ে দেওয়ার খরচটাই হল সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট। হ্যাঁ, এই পুরো তত্ত্বের চাবিকাঠিটাই হল এই সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্টের ধারণাটা। আচ্ছা, কোনো কিছু তৈরি করার আসল খরচটা আসলে কি? আমরা তো ভাবি কাঁচামাল বা শ্রমের খরচ, কিন্তু রিকার্ডো বলছেন না, এখানেই একটা বড় কিন্তু আছে। আসল খরচটা হলো সেই সুযোগটা যা আমরা ছেড়ে দিচ্ছি। মানে ধরুন, যে শ্রম আর সময় দিয়ে ওয়াইন বানানো হলো, সেই একই শ্রম আর সময় দিয়ে তো কাপড়ও বানানো যেত, তাই না? ওই যে কাপড় বানানোর সুযোগটা ছেড়ে দেওয়া হলো, সেটাই হলো ওয়াইন বানানোর সুযোগ ব্যয়। এবার যদি আমরা পর্তুগাল আর ইংল্যান্ডের দিকে তাকাই, তাহলে কি দেখব? হ্যাঁ, এটা ঠিক যে পর্তুগাল দুটো জিনিসই ভালো বানায়, কিন্তু হিসেব করলে দেখা যায় ওয়াইন বানাতে গিয়ে তাদের যে পরিমাণ কাপড় ছাড়তে হয় সেটা ইংল্যান্ডের চেয়ে অনেক কম। তাই ওয়াইন উৎপাদনে পর্তুগালের সুযোগ ব্যয় কম। আর অন্যদিকে ইংল্যান্ড হয়তো কাপড় বানাতে পর্তুগালের মতো দক্ষ না, কিন্তু তাদের ওয়াইনের তুলনায় কাপড় বানানোর অদক্ষতাটা কম। মানে কাপড় উৎপাদনে ইংল্যান্ডের সুযোগ ব্যয়টাই কম। তাহলে রিকার্ডো কি সমাধান দিলেন? খুবই সহজ আর বুদ্ধিদীপ্ত একটা পথ। তিনি বললেন, এক কাজ করা যাক, পর্তুগাল যেহেতু ওয়াইন বানাতে তুলনামূলকভাবে বেশি পারদর্শী, সে শুধু ওয়াইনই বানাক। আর ইংল্যান্ড যেহেতু কাপড়ে তুলনামূলকভাবে ভালো, সে শুধু কাপড়ই বানাক। তারপর তারা নিজেদের বানানো অতিরিক্ত জিনিসগুলো একে অপরের সাথে বাণিজ্য বা বিনিময় করে নিক। আর এর ফলাফলটা এক কথায় অসাধারণ। যখন দুটো দেশই নিজেদের তুলনামূলক সুবিধার দিকে মনোযোগ দিল, তখন দেখা গেল পৃথিবীতে মোট ওয়াইন আর মোট কাপড় দুটোরই উৎপাদন আগের চেয়ে অনেক বেড়ে গেছে। মানে টোটাল প্রোডাকশনটাই বেড়ে গেল। এর মানেটা কি? এর মানে হলো বাণিজ্য আসলে কোনো জিরো সাম গেম না। মানে এমন না যে একজনের জিততে হলে আরেকজনকে হারতেই হবে। বরং বিশেষীকরণ আর বাণিজ্যের মাধ্যমে দুটো দেশই একা একা যা উৎপাদন করতে পারত তার চেয়ে অনেক বেশি জিনিস ভোগ করতে পারে। সোজা কথায় দুপক্ষেরই জয়। তবে হ্যাঁ, এটা মাথায় রাখা ভালো যে রিকার্ডোর এই অসাধারণ মডেলটা কিন্তু কয়েকটা অনুমানের উপর দাঁড়িয়ে আছে। যেমন রিকার্ডো ধরে নিয়েছিলেন যে উৎপাদনের একমাত্র খরচ হল শ্রম। তিনি তার তত্ত্বটা বোঝানোর জন্য মাত্র দুটো দেশ আর দুটো পণ্যের একটা সহজ মডেল ব্যবহার করেছেন। আর তিনি এটাও ধরে নিয়েছিলেন যে দেশগুলোর মধ্যে বাণিজ্যে কোনো বাধা, যেমন ধরুন ট্যাক্স বা কোটা, এসব কিচ্ছু নেই। অবশ্যই এটা বাস্তব পৃথিবীর একটা সরল রূপ, কিন্তু এর পেছনের মূল নীতিটা ভীষণ শক্তিশালী। কিন্তু এখন আসল প্রশ্নটা হলো, এই যে ২০০ বছরের পুরনো একটা তত্ত্ব, আজকের এই জটিল পৃথিবীতে এর প্রাসঙ্গিকতা ঠিক কতটা?
এর প্রাসঙ্গিকতা আজও এক বিন্দু কমেনি। সত্যি বলতে এই তত্ত্বটাই কিন্তু আজকের মুক্ত বাণিজ্য নীতির একেবারে মূল ভিত্তি। এটা আমাদের খুব সহজভাবে বুঝিয়ে দেয় যে কেন দেশগুলোর উচিত নিজেদের সবচেয়ে ভালো দিকটায় মনোযোগ দেওয়া এবং বাণিজ্যের মাধ্যমে বিশ্বজুড়ে উৎপাদন আর সমৃদ্ধি বাড়িয়ে তোলা। তাহলে শেষ প্রশ্নটা এখানেই। আজকের দিনে যখন আমরা জটিল সাপ্লাই চেন, অত্যাধুনিক প্রযুক্তি আর ভূরাজনৈতিক টানাপোড়েনের কথা বলি, তখন রিকার্ডোর এই সরল কিন্তু অত্যন্ত গভীর ধারণাটা কি আমাদের বিশ্ব অর্থনীতিকে বোঝার জন্য একটা শক্তিশালী চশমা হিসাবে কাজ করতে পারে না? ভাবনার বিষয়, তাই না?